খাবার টেবিলে ছেলের শ্বশুরের পছন্দের খাবার দেখে মুখ কুঁচকে ফেলল নুরি বেগম। রাফাতের অবশ্য সেদিকে কোনো ধ্যান নেই, সে নিজের মনে খেয়ে যাচ্ছে। নুরি বেগম ছেলের এমন কাণ্ডে বিরক্ত হল। খাবারের গ্রাস তুলে নিতেই সে রাফাতের হাত ধরে ফেলল। নিচু গলায় বিরক্ত হয়ে বলল, এমন হাবাতের মতো খাচ্ছিস কেন? আমি কি জীবনে তোকে কম খাইয়েছি? রাফাত খাওয়া থামিয়ে দিল। বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, কম খাওয়ানি আম্মা, তাই বলে সে খাবারের জোরে যে আমার জীবন পার হয়ে যাবে সেটা তো আর না। এখন খিদে পেয়েছে তাই খাচ্ছি, তুমিও খাও। নুরি বেগম ছেলের ব্যবহারে হতাশ হলেন। রাগে কিরমির করতে করতে বলল, তুইই খা, তোর বউ তো আর আমার খাওয়ার মতো কিছু রাঁধে নাই যে তোর মতো গোগ্রাসে গিলতে পারবো। সব তো হের বাপের পছন্দের খাবার। এই বাড়িতে তো হের বাপের রাজত্বই চলতাছে, আমার আর কি, খাইলেও চলে না খাইলেও চলে। রাফাত খেতে খেতে মুচকি হাসল। মায়ের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আর কয়েকটা দিন সহ্য করো আম্মা, এরপরে সব রাজত্ব করা শেষ হয়ে যাবে। সোনার ডিম্পারা হাঁসটা তো একটু খাতি যত্ন করে খাওয়াতেই হবে। কি বলতে চাস খুলে বল, আমার সাথে এমন রহস্য করবি না। রাফাত চারিদিকে চোখ বুলিয়ে নূরবানুকে সাবধান করে বলল, আস্তে কথা বলো আম্মা, নীলা শুনলে ঝামেলা হয়ে যাবে। রাফাতের কথা কানে যেতেই দরজায় দাঁড়িয়ে পড়ল নীলা। আপনা আপনি ভ্রু কুঁচকে গেল তার। সে কি শুনে ফেললে ঝামেলা হবে কিছুই বুঝতে পারে না সে। নুরি বেগম ছেলের এত ছলাকলা বুঝল না। রাফাত তাকে বোঝানোর জন্য মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বলল, নীলার বাবার সাথে খুব হিসেব করে কথা বলতে হবে আম্মা, পারলে তুমিও কিছু খাতির যত্ন করো, এতে তোমার পোলারই লাভ। তা কি লাভ আমিও একটু শুনি, তোর কথার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না। রাফাত নিঃশব্দে গা দুলিয়ে হাসল। কি যে বলো আম্মা, আমার শ্বশুর বর্তমানে যে বাড়িতে আছে সে বাড়ির দাম জানো? ঢাকা শহরে 7 তলা একটা বাড়ি থাকা মানে পকেটে টাকার খনি নিয়ে ঘোরা। নীলা তার একমাত্র মেয়ে, তার সব সম্পত্তি তো আমি পাবো নাকি? এখন খাতির যত্ন না করলে বুড়ো যদি বাড়ি অন্য কাউকে দিয়ে দেয়। নীলা চমকে উঠল, চোখ বড় হয়ে গেল তার। নিজের স্বামীর এমন কুৎসিত রূপ দেখে সে হতভম্ব হয়ে গেল। নীলার শাশুড়ি হাসতে হাসতে বলল, তা তুই ঠিকই বলেছিস, তা এত খাতির না করে এখনই বল না সবকিছু তোর নামে লিখে দিতে, তাহলে তো আর এত তোষামত করতে হয় না। তুমি বুঝতে পারছো না মা, বাড়ি সে এত সহজে আমার নামে লিখে দিবে না। মেয়েকে রেখে মেয়ের জামাইয়ের নামে বাড়ি লিখে দেওয়ার মতো পাগল হয়ে বুড়ো না। বাড়ি দিলে তার মেয়েকে দেবে, এতে আমার কোনো লাভ নেই, তাই আমি অন্য চিন্তা করছি। কি চিন্তা করেছিস তুই? দেখো মা, উনি নীলার নামে বাড়ি দিলে নীলা আমাকে কি সেই বাড়ি দেবে? দেবে না। তাই আমি ভাবছি বাড়ি না চেয়ে ক্যাশ টাকা চাইব। ব্যবসার কথা বলে বড় অঙ্কের একটা টাকা দিতে বলবো। আমি জানি এত টাকা তার কাছে নেই, তার মেয়ের সুখের জন্য বাধ্য হয়ে তাকে ফ্ল্যাট বিক্রি করতে হবে। এভাবে একটা একটা করে ফ্ল্যাট বিক্রি করে সব টাকা নিজের কাছে নিয়ে আসবো। নুরি বেগম হাসতে হাসতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখগুলো লোভে চকচক করছে। বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি, ফ্ল্যাটের দাম তো অনেক হবে তাই না? রাফাত তার ছেলের হাসি দিয়ে বলল, দাম কি বলছো মা, কোটি টাকা বলো। বুড়ো মরলে তো সব আমারই হবে। নীলা টাকা দিয়ে কি করবে? খাওয়াচ্ছি পড়াচ্ছি এই তো বেশি। ঘরের বউর এত টাকা দিয়ে কি কাজ? দেখা গেল টাকা হাতে পেয়ে আমাকেই ধুরছাই করছে। এর চেয়ে টাকা নিজের কাছে নিয়ে আসাই ভালো। নিজের বলই বল। সে না হয় বুঝলাম, এরপর তো বুড়োকে সারা জীবন পালতে হবে, এ তো দেখি মহা বিপদ হবে তখন। রাফাত নুরি বেগমকে বোঝানোর স্বরে বলল, মা, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। পড়ে থাকবে ঘরের এক কোণে, বাজার টাজার করে দেওয়ার একটা পার্মানেন্ট লোক পাওয়া যাবে। টুকটাক কাজও না হয় করিয়ে নিলে, টেনশন করো না তো। নুরি বেগম প্রসন্ন মুখে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। দরজায় দাঁড়িয়ে থাকা নীলা টলতে টলতে নিজের রুমে ফিরে এলো। পরের দিন খুব সকালে রেডি হয়ে নিল নীলা। রাফাত তখন বিছানায়, ঘুম থেকে ওঠেনি সে। পিটপিট করে চোখ খুলতে নীলাকে মাথায় হিজাব বাঁধতে দেখে কপাল কুঁচকে ফেলল রাফাত। এত সকাল সকাল কোথায় যাচ্ছ? নীলা নির্লিপ্ত কণ্ঠে বলল, বাবার কাছে যাচ্ছি। হ্যাঁ, সে তো প্রতিদিনই যাও, আজ যে এত সকাল সকাল যাচ্ছ তাই জানতে চাচ্ছি। বাবা একা মানুষ, সারাদিন বাসায় একা একা থাকে। এত বড় বাড়ি সামলে রাখতেও হিমশিম খেয়ে যায় মাঝে মধ্যে। আমরা থাকতে এই বয়সে এত চিন্তায় থাকার কোনো মানে হয় না, তাই বাবার সাথে কথা বলতে যাচ্ছি। রাফাতের চোখ মুখ চকচক করে উঠল। সে বিছানা থেকে উঠে নীলার সামনে দাঁড়িয়ে দরদি গলায় বলল, একদম ঠিক বলেছ, আমরা থাকতে এই বয়সে বাবা কেন এত ঝামেলা পোহাবে বলো তো? এখন তার আরামায়েশ করে জীবন কাটানোর সময়। তুমি বরং বাবাকে বুঝিয়ে এ বাড়িতে নিয়ে এসো। এখানে থাকলে তুমিও নিশ্চিন্তে থাকলে। নীলা একদৃষ্টিতে তাকিয়ে রইল রাফাতের দিকে। রাফাত ভ্রুকুচকে বলল, কি এভাবে তাকিয়ে আছো কেন? নীলা চোখ সরিয়ে নিয়ে পুনরায় হিজাব বাঁধায় মন দিল। কিছু না, আমার ফিরতে দেরি হবে, আম্মাকে বলে দিও।
বাড়ির ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? বাড়িটা তো আমার নয় রাফাত, তাহলে আমি সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? যা সিদ্ধান্ত নেওয়ার বাবাই নিবে। তুমি তার মেয়ে, ওনার যা কিছু আছে সবই তো তোমার, তাহলে এখানে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসছে কেন? বাবার সমস্ত সম্পত্তি তার কষ্টে উপার্জিত টাকায় করা। তার সম্পত্তি সে কি করবে কি করবে না তা তার একার সিদ্ধান্ত। ইচ্ছে হলে আমাকে দিবেন, ইচ্ছে না হলে অন্য কাউকে দিবেন। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। রাফাত ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে নিজের রাগকে নিয়ন্ত্রণ করল সে। এই মুহূর্তে নীলাকে কিছুতেই রাগিয়ে দেয়া যাবে না, তাই গলার স্বর নিচু করে বলল, তা তো ঠিকই, তবে একটা কথা মাথায় রেখো নীলা, আমাদের ভবিষ্যৎ আছে। আমি চাই আমার বাচ্চার একটা ভালো জীবন কাটাক, তার জন্য টাকার প্রয়োজন আছে। আমি যা বলেছি সবটা আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবেই বলেছি। নীলা উত্তর দিল না, আসছি বলে বেরিয়ে গেল। রাফাত চিন্তিত চোখে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। নীলা ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরল তখন চারিদিকে মাগরিবের আজান হচ্ছে। নুরি বেগম আর রাফাত উদ্বিগ্ন হয়ে বসেছিল। নীলাকে দেখে দুজনেই দাঁড়িয়ে গেল। কি হলো, সারাদিন ফোন ধরনি কেন? নীলা ক্লান্ত গলায় বলল, সারাদিন খুব ব্যস্ত ছিলাম, ফোন দেখার সময়ই পাইনি। নুরি বেগম অসন্তুষ্ট হল, রুষ্ট হয়ে বলল, কি এমন রাজকার্য করেছো তুমি? একটা ফোন রিসিভ করতে পারলে না? নীলা হালকা হেসে বলল, সেরকমই বলতে পারেন মা, বাবার একটা গতি করে এলাম। ভেবে দেখলাম এখান থেকে প্রতিদিন বাবার কাছে গেলে আপনাদের ভালো লাগবে না, আর আমি নিজেও হাঁপিয়ে উঠেছিলাম। তা কি করলে তাই তো জানতে চাইছি। তুমি এত উতলা হচ্ছ কেন রাফাত? এর আগে তো কখনো আমার বাবার বিষয়ে এত চিন্তা করতে দেখিনি। রাফাত হকচকিয়ে গেল, আমতামতা করে বলল, এভাবে কেন বলছো? ব্যস্ততার জন্য হয়তো খুব একটা যাতায়াত করা হয় না, তাই বলে চিন্তা করি না, এই ধারণাটা তোমার ভুল। নীলা কিছু বলল না। রিফাত অস্থির গলায় বলল, কি হলো, কিছু বলছো না কেন? বাবা একটা বৃদ্ধাশ্রম চালাতো, তা তো তুমি জানতেই। বাবাকে আজ পার্মানেন্ট সেখানে শিফট করে দিয়েছি। নিজের বয়সের মানুষের সাথে থাকলে তার মন ভালো থাকবে। এছাড়াও বাড়ির ভাড়া বাবদ যত টাকা আসে তা পুরোটা প্রতি মাসে ওই বৃদ্ধাশ্রমে চলে যাবে। সেই কাগজপত্র রেডি করতেই এত দেরি হয়ে গেল। রাফাত হতভম্ব হয়ে গেছে। নুরি বেগম চিৎকার করে বলল, মানে কি, এত টাকা সম্পত্তি ওই বুড়ো বুড়িদের পিছনে খরচ করবে? তোমার বাবার কি কোনো আক্কেল জ্ঞান নেই? তুমি থাকতে তার সব কিছু বৃদ্ধাশ্রমে দিল কোন আক্কেলে? আমাকেও যথেষ্ট দিয়েছে মা, একা হাতে বড় করেছে, পড়াশোনা করিয়ে শিক্ষিত করেছে, ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছে। এই ফ্ল্যাট থেকে শুরু করে এখানকার প্রত্যেকটা জিনিস আমার বাবার দেয়া। এরপরও যদি আপনাদের বেশি চাহিদা থাকে তাহলে বলুন, নিজে চাকরি করে পূরণ করার চেষ্টা করব। তাছাড়া বাড়ি তো আমার নামেই আছে, আমার যখন ইচ্ছা আমি নিজের সম্পত্তি বুঝে নিব। বাবা এখানে ভালো থাকতো নীলা, অযথা ঝামেলা বাড়ালে। ঝামেলা কেন হবে? বাবার নিজের হাতে তৈরি প্রতিষ্ঠান, সেখানে যেভাবে খুশি সেভাবে থাকতে পারবে, সবাই তাকে মান্য করে চলবে। এখানে থাকলে তেমন কিছুই হতো না। রাফাত কপাল কুঁচকে ফেলল। নুরি বেগম যেন চোখ দিয়েই জ্বালিয়ে দিচ্ছে তাকে। আমরা কি তোমার বাবার সমাদর কম করতাম নীলা? তুমি কি আমাদের এতটা ছোট লোক ভাবো? নীলা হালকা হেসে তাচ্ছিল্যের সুরে বলল, যে যেটা তাকে সেটা ভাবতে দোষ কি? মানে? দেখো, মানেটা আমার বলতে ভালো লাগলেও তোমার শুনতে ভালো লাগবে না। তোমরা কি ভেবেছ আমি কিছু দেখি না, কিছু শুনি না? আমার বাবার সম্পত্তির লোভ তোমাদের চোখে মুখে স্পষ্ট। আমার বাবার এত বড় বাড়ি ছেড়ে সে এই বাড়িতে তোমাদের মা ছেলের হুকুমের গোলাম হতে আসবে? তাকে দিয়ে বাজার করাবে, ঘরের টুকটাক কাজ করাবে? কি ভেবেছ কিছু জানি না আমি? রাফাত আর নুরি বেগমের মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। মাথা নিচু করে ফেলল তারা। নীলা যে সব কিছু জেনে গেছে এতে কোনো সন্দেহ নেই। নীলার দিকে তাকিয়ে কথা বলার সাহস হল না তাদের। নীলা গটগট করে চলে গেল। এদের মুখ দেখতেও বিরক্ত লাগছে। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের কাছে অমূল্য সম্পদ। তাদের অবহেলা অনাদর এই পৃথিবীর কোনো সন্তানই সহ্য করতে পারে না। ছেলে হোক বা মেয়ে, প্রত্যেক সন্তানেরই উচিত বাবা মায়ের সম্মান অক্ষুণ্ণ রাখা।